আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ থেকে বেশ কিছু বছর আগে 1861 সালের 7ই মে তারিখে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। বাংলা মতে 25শে বৈশাখ, আর সেই 25শে বৈশাখ দিনটি উদযাপিত হয় রবীন্দ্র জন্মদিন উপলক্ষে। আর এই 25শে বৈশাখে বাংলার পালস টিভি নিবেদন আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো নয়, কারণ রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথের গান গেয়েই তাকে নিবেদন করা হয়, তাকে উৎসর্গ করা হয় যাবতীয় ভক্তিরস। কিন্তু আজকে আমরা এমন একজন শিল্পীকে আমাদের সঙ্গে পেয়েছি যিনি নিজের লেখা গান রবীন্দ্রনাথকে উৎসর্গ করে গাইবেন। তার সঙ্গে থাকবে রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করা বেশ কিছু নির্বাচিত গানও। আমাদের সঙ্গে রয়েছেন শোভনিক দত্ত, যার নামেই পরিচয়, যিনি একাধারে বহু এবং একের মধ্যে বহু। শোভনিককে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলার পালস টিভি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একটা কথা বলি, ম্যানেজমেন্টের স্নাতক তুমি, বিদেশে ছিলে, সেখান থেকে হঠাৎ গানের লাইনে এলে কিভাবে? না, হঠাৎ আসিনি, কিন্তু আমি ছোটবেলায় বহু ছোটবেলা থেকে গান গাই, কিন্তু আমাকে জোর করে ওই ক্যারিয়ারটা ম্যানেজমেন্ট স্নাতক করা হচ্ছে। জার্মানিতে ছিল তুমি, যতদূর জানি আমি। জার্মানিতে ছিলাম। আমি জীবনে কোনোদিন যেহেতু সেকেন্ড হইনি, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট প্রবলেম উইথ মি। মানে আমি যদি সেকেন্ড হতাম বা আর একটু খারাপ রেজাল্ট করতে পারতাম, অনেক আগে সুইচ করতে পারতাম গানে। কিন্তু ওই ফার্স্ট হাফ অফ মাই লাইফ, ওইটা কমিটমেন্ট ছিল মায়ের কাছে, সেটা ফুলফিল করতে কেটে গেল। সেকেন্ড হাফ অফ মাই লাইফ ফর মাইসেলফ। রাইট। আমরা আজকে এই রবীন্দ্র জন্মতিথিতে যে কাজটি করব সেটি হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনের বিভিন্ন কথা বলবো, রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন কথা বলবো, আর সঙ্গে থাকবে শোভনিকের নিবেদন করা গান। আমরা প্রথমে আসি রবীন্দ্রনাথের জন্মের সেই মুহূর্তটিকে। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর ত্রয়োদশ সন্তানের অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ। তিনি জন্মগ্রহণ করেছিলেন এক সম্পন্ন পরিবারে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। সেদিন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কিন্তু কেউ বুঝতে পারেনি যে একজন ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে। তা বোঝা গেল বেশ কয়েক বছর বাদে। আমি শোভনিককে প্রথম নিবেদনটি করতে বলবো, তারপর আমরা আসবো আবার কথায়। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া পরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মরে
রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সামন মম দুঃখ বেদন মম সফল সামন তুমি ভরিবে সৌরভে তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। সত্যি রবীন্দ্রনাথ রয়েছেন প্রত্যেকের হৃদয় এবং নীরবেই, কারণ রবীন্দ্রনাথকে বাদ দিয়ে জীবন চলে না। তাই জন্য বলা হয়, যেভাবে ওঠে প্রাণের মাঝে তোমার গানে সবই যে আছে। এই রবীন্দ্রনাথ তার ছোটবেলায় জীবন শুরু করেছিলেন ভৃত্য মহলে। সেই সময় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির যারা কর্তা ব্যক্তি ছিলেন, তারা একজন স্তন্যদাত্রী মাকে রাখতেন, অর্থাৎ আয়াকে রাখতেন বা দাইকে রাখতেন, কারণ ঠাকুরবাড়ির মহিলারা কখনো স্তন্যপানে অভ্যস্ত ছিলেন না বা স্তন্যপান করাতে অভ্যস্ত ছিলেন না। সেই জন্য দিগম্বরী নামে একজন পরিচারিকা রাখা হয় রবীন্দ্রনাথকে দুধ খাওয়াবার জন্য। রবীন্দ্রনাথ তার সেই স্তন্যদুগ্ধে পালিত হন এবং চাকর বাকরদের মধ্যে ছিল অনেকেই। ভৃত্য সমাজতন্ত্র নামে রবীন্দ্রনাথ একটি লেখা লিখেছেন। সেই লেখায় তিনি বিবৃত করেছেন তার ছোট থেকে বড় হয়ে আসার মুহূর্তগুলি। সেই সময় রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদদি দলি সন্দেশ মাখিয়া দিয়ে তাতে হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিঁপিরা কাঁদিয়া যায় পাতে। অর্থাৎ কতখানি বড় হলে রবীন্দ্রনাথ এই কথা বলতে পারেন এবং এই ধরনের কবিতা লিখতে পারেন, তা বোধহয় কথায় বিবৃত করা যায় না। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের বিস্ময় শেষ হয় না। একদিকে তিনি মহাদ্রষ্টা, একদিকে দার্শনিক, একদিকে সঙ্গীত রচয়িতা, সঙ্গীতের সুরস্রষ্টা, অর্থাৎ সুরের গুরু, দাও যে সুরের দীক্ষা। এবার আমি শোভনীকে অনুরোধ করব। শোভনী, গঙ্গা জলে গঙ্গা পুজো আমরা করে থাকি, আরেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, হ্যাঁ, তবে এই গঙ্গার একটু মানে উৎসবের মুখে যাই, রাইট, হ্যাঁ, মানে উৎসব বলবো না তার কারণ এটা বহু পরে যদিও, বাট কোথাও হয় না যে সমচিন্তন সমসুর তৈরি করে, রাইট, হ্যাঁ। তো জিম রিভস 60s তাকে আমরা শুনেছি, তার বহু আগে যদিও রবীন্দ্রনাথ, কিন্তু কোথাও একটা হোমোজিনিটি রয়েছে, সাজুজ্য আছে। একদম একদম। Welcome to my world, won't you come on in? Miracles I gave still happen now and then. Welcome to my world, won't you come on in? Miracles I gave still happen now and then. মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে মনে
মনে কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি। তুমি সে কি হেসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে আকাশে উড়েছে বকপাতে বেদনা আমার, তারি সাথী আকাশে উড়েছে বকপাতে। বারে তো তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই। বারে তো তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই। সে কি রয়ে গেল গো সিক্ত জ্যোতির গন্ধ বেদনে, মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাথে। ভারী সুন্দর। জিম রিভস পাশ্চাত্যের একজন কবি, তার সঙ্গে মিলে গেল রবীন্দ্রনাথের সুর এবং রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের যে অদ্ভুত বিশ্বজনীনতা ছিল তার পরিচয় এটাই। রবীন্দ্রনাথ কিন্তু ছোটবেলা থেকেই প্রতিভাবান। তার প্রতিভার বিচ্ছুরণে সমস্ত দেশ, সমস্ত জাতি কেঁপেছিল। রবীন্দ্রনাথের এক শিক্ষক সাতকড়ি দত্ত কি ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন? তার কারণ তিনি একদিন কবিকে পাত পূরণ করতে বললেন। তিনি বললেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে খাতায় খসখস করে লিখে ফেললেন, মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জলক্রীড়া করে। অর্থাৎ রবীন্দ্রনাথ কতখানি প্রতিভাবান ছিলেন তার পরিচয় এখানেই পাওয়া যায়। শোভনিক, রবীন্দ্রনাথের কথা আমরা আরও আসবো, রবীন্দ্রনাথের বিধৃত করবো আজকে আমাদের এই স্বল্প অবকাশে, কিন্তু তোমার গান একটা দিয়ে শুরু করি এবার। এবার একটু নিজের গান গাই আর কি। তবে এই গানটি গাওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের পরে এবং আগে বিস্তৃত অনেকটা সময় জুড়ে গানের একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে এই যে ভীষণ সহজ সুর এবং কথা, যেমন কথার যে নিজস্ব অভিব্যক্তির সুর, সেই সুরটাই গানের সুর হয়ে ওঠে। আমি আমার যতগুলো গান আজ অব্দি রচনা করেছি বা সুর দিয়েছি যাই বলো, তার মধ্যে এই গানটি অনেকটা সেই সময়ের একটা ছোঁয়া রয়েছে, তাই ওটা দিয়ে শুরু করি। শুরুতে আমার লেখা একটা স্ক্রিপ্ট, তারপরে গানটা। এখনো দু একবার বিশৃঙ্খল হই বিকেলের দিকে, জোয়ারে ভাবনায় অবগাহন সেরে তোমাকে ভাবতে বসলে আটকে যায় চোখ দুটো। তোমার চোখ দুটো আজকাল বড় ঝাপসা লাগে, অথবা যখন তখন জায়গা বদল করে যার তার সঙ্গে। এখনো দু এক পশলা বৃষ্টি হলে বাতাস ভারী হয়,
ভিজে বাতাসে তোমার শরীরে কিশোর গন্ধ, এখনো তেমনি রাতের আকাশে রং লাগলে ভোরের দিকে বৃষ্টি হয়। এখনো খোলা জলে, ধু ধু বালিতে আর ফিরতি ডাবল ডেকারে তোমার টান টান উপস্থিতি, দুহাতে ওল্টাও নোনা জলে ভেজা তোমারই সর্বাদামী অহংকার। আমার জীবনে গল্প অনেক, আমার জীবনে গল্প অনেক, চরিত্র একটাই, তাই এখনো দু একবার বিশৃঙ্খল হয়। তোমাকে আপাদমস্তক ভাবতে বসে আটকে যায় চোখ দুটোই, এখনো সম্মতি, তাই এখনো বিশৃঙ্খল হই বিকেলের দিকে। এখনো কি মেঘ দেখো তুমি, বিকেলের বৃষ্টিতে জল ভেজাল সেতে, এখনো কি মেঘ মাখো তুমি, এখনো কি মেঘ দেখো তুমি। এখনো কি মেঘ দেখো তুমি, এখনো কি মেঘ দেখো তুমি, বিকেলের বৃষ্টিতে জল ভেজাল সেতে, এখনো কি মেঘ মাখো তুমি, এখনো কি মেঘ দেখো তুমি। আমি বেশ ছুঁতে পারি তোমার আলগোছে ঢেকে রাখা সোনালি আলো, আমি বেশ ছুঁতে পারি তোমার সোনালি আলো, এখনো কি জানালায় চেনা পর্দায় স্বপ্ন সফেদ, আঙুলে আঙুলে বাজে একা বিটবে, মেঘ দেখো তুমি। ধীরে ধীরে পেতে চাই মায়াবী অসুর, বিরহ বিষাদ মাখে ভিজে যাওয়া সুর, আমি ধীরে ধীরে চাই মায়াবী অসুর, বিরহ বিষাদ মাখে ভিজে যাওয়া সুর, এখনো হিমেল রাতে চেনা আর শীতে ভেজা কুয়াশায়
সচরাচর গঙ্গা জলে গঙ্গা পুজো করাটাই রীতি। বাংলার পালস টিভি আজকে সেই রীতি ভাঙছে, কারণ এমন একজন শিল্পীকে আমরা উপস্থিত করেছি স্টুডিওতে, যিনি নিজের কথায়, নিজের সুরে গান এবং গান নিজের খেয়ালে, নিজের আনন্দে। রবীন্দ্রনাথ ঠাকুরও তাই করতেন। মাত্র ১৩ বছর বয়সে তার প্রথম কবিতাটি প্রকাশিত হয়। তার আগে রবীন্দ্রনাথ ৮ বছর বয়স থেকে লেখালেখি করছেন, কিন্তু ভানু সিংহ ছদ্মনামের আড়ালে তার সেই লেখা সাহিত্যপ্রেমীদের রীতিমতো সাড়া জাগাতে পারেনি। ১৪ বছর বয়সে, ১৩ বছর বয়স তখন তার, ১৪ বছরের সমীপবর্তী হচ্ছেন, সেই সময় তিনি অভিলাষ নামে একটি কবিতা লিখলেন এবং সেটি তার নিজের নামে লেখা প্রথম কবিতা। প্রকাশিত হয়েছিল অধুনালুপ্ত তত্ত্ববোধিনী পত্রিকা, কেউ কেউ বলেন ভারতভূমি পত্রিকাতে সেই লেখাটি বেরিয়েছিল। রবীন্দ্রনাথ তখন সৃষ্টি সুখের উল্লাসে মাতছেন, একের পর এক সৃষ্টি করে চলেছেন তার অনির্বচনীয় সৃষ্টি সম্ভার। রবীন্দ্রনাথ সেই সময় তার মাতৃবিয়োগ হলো, সারদা দেবী চলে গেলেন। রবীন্দ্রনাথ ভৃত্যমহলে মানুষ হতেন, সে কথা আগেই বলেছি। সেই সময় তিনি বড় একা হয়ে পড়লেন। সেই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন তার জ্ঞানের আকর, সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে নিয়ে গেলেন হিমালয়। তিনি অমৃতসরে গেলেন, তিনি গেলেন আরও বিভিন্ন জায়গায়। হিমালয়ের সৌন্দর্য, হিমালয়ের মানুষদের জীবনযাপন, হিমালয়ান মানুষদের আচার আচরণ তাকে মুগ্ধ করল। তিনি হিমালয়ের প্রেমে পড়লেন এবং হিমালয়কে নিয়ে তিনি সৃষ্টির সৌন্দর্যে মাতলেন। তারপর রবীন্দ্রনাথের জন্মর ইতিহাস আরও ফলদায়ক। রবীন্দ্রনাথকে তার বাবা চেয়েছিলেন ব্যারিস্টার হবার জন্যে। তাকে বিদেশ পাঠানোর চেষ্টা হলো, কিন্তু বিদেশ পাঠিয়ে তাকে ব্রাইটনে পাঠানো হলো। সেখানে ঠাকুর পরিবারের একটি বাড়ি ছিল, তারা অত্যন্ত সম্পন্ন ছিলেন, আমরা সবাই জানি। ব্রাইটনে রবীন্দ্রনাথ যখন গেছেন, সেই সময় তার সঙ্গে আরও কিছু মানুষজনের দেখা হলো। রবীন্দ্রনাথ সৃষ্টি সুখের উল্লাসে মাতলেন। ইংল্যান্ড থেকে তিনি একের পর এক কাব্য সম্ভার পাঠাতে লাগলেন ভারতবর্ষে। ভারতবর্ষের মানুষ এক আলোকবর্তিকার সন্ধান পেল। তারা জানল রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজন মনীষীর জন্ম হয়েছে। গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমরা আজ কাজটা করছি না। বাংলার পালস টিভি আজকে নিয়ে এসছে শৌভনিক দত্তকে, যিনি তার নিজের গানের সুরে এবং নিজের গানে তন্ময় করছেন আমাদের সকলকে। শৌভনিক, আরেকটি গান। যথাযথ তোমার পারমিশন নিয়ে আমি একটু এবার নিজের গান থেকেও শুনবো একটু। হ্যাঁ, বল। আসলে রবীন্দ্রনাথ তো অজস্র জায়গা থেকে আকর নিয়েছিলেন। হ্যাঁ, তার মধ্যে মাটির গান একটা মস্ত বড় জায়গা, জ্যাজ একটা মারাত্মক জায়গা, ওয়েস্টার্ন জ্যাজ। তো আমি একটা মুর্শিদি গানের এই থিমটাও কিন্তু রবীন্দ্রনাথের গানে বারবার করে ফিরে এসেছে। সে কারণে এই গানটাকে আমি চুজ করলাম, একটু গাই। এবং আমার সম্ভবত বিদেশ থেকেই রবীন্দ্রনাথ এই সঙ্গীতের মূর্ছনাটা তৈরি করেছিলেন। হো মুর্শিদ, একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। হো মুর্শিদ, একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও। মুর্শিদ
জানি এই ঘর ভাঙ্গা পরে রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটাইয়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও ও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও ও মুর্শিদ ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই কইও দয়ালের ঠাই এ তরির ভরসা নাই লাহোর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও ও মুর্শিদ ও মুর্শিদ সবার আছে জায়গা জমি অন্তরতের নাই গো কমি আমার মনে আছো শুধু তুমি রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি অন্তরতের নাই গো কমি আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে জীবনে মরণে ঠাই দিও সাই চরণে তুমি বিনা যেন মরি না আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও শোভনিক সত্যি কথাই বলেছে, রবীন্দ্রনাথ ছিলেন আকর, আর সেই আকর বলে তিনি সংগ্রহ করেছেন তার দার্শনিকতাকে, তার জীবন দর্শনকে, সব কিছুর থেকে। হয়তো দেখা যাবে পশ্চিমবঙ্গের গ্রাম্য এক বাউলের কণ্ঠে যে সুর উঠেছে, সেই সুর হয়তো রবীন্দ্রনাথ গ্রহণ করেছেন। তবে আমাদের গ্রহণ করার পালা একটু সমাপ্তি। এখন আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো শোভনিকের সঙ্গে।
রবীন্দ্রনাথ মাত্র ১৩ বছর বয়সে অভিলাষ কবিতাটি লিখলেন এবং তা পাঠক মহলে সমাদৃত হলো। তিনি ইংল্যান্ডে গেছেন, বারবার ইংল্যান্ডে গেছেন, কিন্তু বাংলার বাউল গান, বাংলার লোকগীত থেকে তিনি আহরণ করেছেন তার যাবতীয় সঙ্গীতের রসদ। রবীন্দ্রনাথ তখন কেবলমাত্র দার্শনিক তাই নয়, রবীন্দ্রনাথ এক জীবনদ্রষ্টা পুরুষ, এবং সেই পুরুষের সান্নিধ্যে মানুষ রীতিমতো উদ্বেলিত হচ্ছে। রবীন্দ্রনাথের বিবাহ হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, যাকে তিনি ভাই ছুটি বলে ডাকতেন, সেই মৃণালিনী দেবীর সঙ্গে তার দাম্পত্যের বয়স হয়েছে ১৯ বছর। ১৯ বছরে ৫টি সন্তানের জনক হয়েছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এবং মৃণালিনী দেবীর এই দাম্পত্য কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। ১৯ বছর পরেই মৃণালিনী দেবী চলে যান। রবীন্দ্রনাথ শোকের পাহাড়ে নিমজ্জিত হন। একটির পর একটি শোক পেয়েছেন রবীন্দ্রনাথ। শোকই বোধহয় মানুষকে সৃষ্টি সুখের উল্লাসে মাতায়, তাই তো শোভনিক? একদম 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 যন্ত্রণার প্রত্যেকটা সৃষ্টি মানে গোড়ায় তো যন্ত্রণা। একদম তাই। সব যন্ত্রণার কথা ভাবো। একদম তাই, সব যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা। বড় যন্ত্রণা ২০৬টা হাড় ভেঙে গেলে যে যন্ত্রণাটা হয়, যেটা নাকি প্রসব যন্ত্রণা, ভাবা যায় না। ভাবা যায় তা না। এখন রবীন্দ্রনাথের যে সংগ্রহ, সেই সংগ্রহের একটা গান শোনাও, অর্থাৎ মাটির গান। And আমি এবার নিজের গান গাইবো, ওই যন্ত্রণা প্রসূত গান। হ্যাঁ, সেটা গাও। পাল্টে নিলাম বহুদিনের অভ্যস্ত পদক্ষেপ, পাল্টে নিলাম বহুদিনের অভ্যস্ত পদক্ষেপ। চেনা পথ ছেড়ে অচেনা পথে হাঁটবার দিন আজ, তাই বদলে নিয়েছি সাজ। নিরাপত্তার উষ্ণতা নাকি বাড়তে বাড়তে ছাড়লো সহ্য সীমা, তাই মন খুঁজে ফেরে বহিমিয়ান শীতলতার ঝাঁজ। যেতে পারো এভাবে এই অবেলায়, যেতে পারো এভাবে এই অবেলায়। যেতে পারো, চলে যেতে পারো এভাবে এই অবেলায়। আমার আকাশে তবু শ্রাবণ ঘরে, আমার আকাশে তবু শ্রাবণ ঘরে এই অবেলায়। যেতে পারো এভাবে এই অবেলায়। আমাকে পড়লে মনে ভেজে কি দুচোখ, কিভাবে আড়াল রাখো মেঘলা কলম। আমাকে পড়লে মনে ভেজে কি দুচোখ, কিভাবে আড়াল রাখো মেঘলা কলম। যেতে পারো, ভুলে যেতে পারো এভাবে এই অবেলায়। আমাকে পড়ে কি মনে আলো বাছায়, আমাকে পড়ে কি মনে আলো বাছায় এই অবেলায়। যেতে পারো এভাবে এই
উজান খেলায় আমাকে ভাসিয়ে দিয়ে মেঘেরি খেলায় কিছু পেয়েছো তুমি উজান খেলায় আমাকে ভাসিয়ে দিয়ে মেঘেরি খেলায় যেতে পারো চলে যেতে পারো এভাবে অবহেলায় আমার আকাশে তবু শ্রাবণ ঘনায় আমার আকাশে তবু শ্রাবণ ঘনায় এই অবেলায় যেতে পারো এভাবে যেতে পারি কিন্তু কেন যাব, হয়তো বাঙালির মূর্ত হচ্ছে এই আজকে রবীন্দ্রনাথের জন্মদিনের দিন সকালবেলা এই কথাটি। রবীন্দ্রনাথ চলে যেতে পারেন কিন্তু তার স্মৃতি অমলিন হয়ে রয়েছে মানুষের কাছে। আচ্ছা শোভনিক, রবীন্দ্রনাথ এমনই একজন শিল্পী ছিলেন যিনি সামান্য উপাদান নিয়ে গান গাইতেন। শৈলবালা ঘোষ যা, তার সঙ্গে তার স্ত্রী একদিন গল্প করছেন, তিনি জানলা দিয়ে অবলোকন করে তিনি গান গাঁথলেন, ওলো সই আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই। অথচ একদিন একটি বালিকা রবীন্দ্রনাথের কাছে আসছে, আবার দ্বিধা করে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথ লিখলেন, হে মাধবী দ্বিধা কেন। এই যে অসাধারণ, ডাক্তার জিজ্ঞাসা করলেন দাঁতের ব্যথা কিরকম, যদি জানতেন কিশোরের ব্যথা। একদম তাই, একেবারে তুমি একদম সঠিক কথা বলেছো। এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আরো আমাদের জানার কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ আজও গভীরভাবে মানুষের মনে সংস্থাপিত হয়ে আছেন। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। তার আগে তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে ক্লাসরুম নেই, ছাতিম তলার নিচে বসে ক্লাস হতো এবং উন্মুক্ত পরিবেশে ক্লাসের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ প্রমাণ করার চেষ্টা করেছিলেন গোটা ভারতবর্ষে যে উন্মুক্ত পৃথিবীর ডাক অনেক বেশি, অনেক বড়। আর তাই জন্য রবীন্দ্রনাথ বারবার সমাদৃত হয়েছে। টি.এস. এলিয়ট, একজন ব্রিটিশ কবি, তিনি রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি নিয়ে গিয়ে নোবেল কমিটিকে জমা দিয়েছিলেন। নোবেল কমিটি তাই দেখে টেলিগ্রাম এসেছিল রবীন্দ্রনাথের কাছে যে 1913 সালে তিনি রবীন্দ্রনাথের নোবেল পেয়েছেন গীতাঞ্জলি উপন্যাসের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। কিন্তু রবীন্দ্রনাথ সেই টেলিগ্রামটা পড়ে দেখার সময়টুকু পাননি। শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা গোধূলি লগ্নে তিনি যখন বিশ্রাম করছেন, সেই সময় টেলিগ্রামটি পড়লেন। আশ্রমিকরা সবাই এসে রবীন্দ্রনাথকে ঘিরে ধরলেন, রবীন্দ্রনাথকে বললেন খাওয়াতে হবে। রবীন্দ্রনাথ বললেন, আজকে আমার খাওয়ার দিন, তোমাদের নয়। আজকে শান্তিনিকেতনের অর্থের একটা সুরাহা হলো, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। এই যে রবীন্দ্রনাথের জীবন খুব অনাড়ম্বর ছিল, কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে প্রতিভাত করেছেন বারবার, নিজের কাছে, পৃথিবীর কাছে, বিশ্বের কাছে। অনারম্ভ, ছোট্ট একটা কথা বলছি, হ্যাঁ। অনারম্ভ জীবন এবং সব থেকে বড় কথা একটা অদ্ভুত কষ্টের জীবন ছিল মেয়ের বাড়ি থেকে। রাইট, একদম তাই। জামাইয়ের কাছে এত অপমানিত হয়েছে হ্যাঁ। যে ভাবাই যায় না। বিহারীলাল চক্রবর্তী সাধারণত থেকেও সাধারণভাবে হ্যাঁ অপমানিত অপমানিত হয়েছেন। এবং খুব সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ যে অপমানিত হয়েছিলেন, তার অপমান কিন্তু তাকে ঋদ্ধ করেছিল। তিনি সৃষ্টি সুখের উল্লাসে মেতেছিলেন, সৃষ্টি দিয়ে ভুলে যেতে চেয়েছিলেন তার সেই অপমানকে। রবীন্দ্রনাথ অপমানিত হয়েছেন বারবার। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা সময় রটে গেছিল ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে তার নাকি প্রেমের কাহিনী পল্লবিত হয়েছিল লোকের মুখে মুখে। রবীন্দ্রনাথ তখন একটা গান বেঁধেছিলেন, সেই গানটি নিশ্চয়ই মনে আছে, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এই যে রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথের যে অসাধারণ চিত্রকল্প, তা আজও জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রয়ে গিয়েছে। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, গঙ্গা জলে গঙ্গা পুজো না করে আমরা আজকে একটু অন্য প্রথায় হাঁটছি। শোভনিক দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, যে শোভনিক এই সময়ের অন্যতম শক্তিশালী কণ্ঠশিল্পী। শুধু শিল্পী নন, নিজের গান লেখেন, নিজে সুর করেন, নিজে গান। রবীন্দ্রনাথও কিন্তু তাই করতেন। তা বলে কখনো বলবো না যে শোভনিক দত্ত রবীন্দ্রনাথ, কিন্তু রবীন্দ্রনাথ যা করতেন শোভনিকও তাই করেন। শোভনিক, আজকে তোমার স্মৃতি থেকে একটা গান। ধন্যবাদ। আমি এটা একটা ফিল্মের জন্য করেছিলাম, ফিল্মটা রিলিজ করেছিল 2016
17 সেই গানটা এখন গাই। ওই যে তুমি বলে না যে ঘর থেকে বেরিয়ে মাঝে মাঝে দূরত্বটা দরকার হয় আর কি। অবশ্যই দরকার হয়। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হাই তোমার আমার মানুষ চেনা মিথ্যে আয়োজন। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হায় তোমার আমার মানুষ চেনা মিথ্যে আয়োজন। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, এ ঘরের সময় বেখেয়ালি অপচয়, সুখ সারি কথা কয় তবু আবার, এ ঘরের সময় বেখেয়ালি অপচয়, সুখ সারি কথা কয় তবু আবার, আদরে সোহাগে কে কোথায় রাত জাগে, নিভে যাওয়ারই আগে জলে আবার। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হয় তোমার আমার মানুষ চেনা মিথ্যে আয়োজন। একদিন প্রতিদিন কাগজে কলমে নিদ্রাহীন বাড়ছে ঋণ ব্যথায় মলমে। ও একদিন প্রতিদিন কাগজে কলমে নিদ্রাহীন বাড়ছে ঋণ ব্যথায় মলমে। যে মানুষ রোজ রাতে খুব আশায় চোখ পাতে, তবু রোজ শেষ রাতে পথ হারায়। যে মানুষ রোজ রাতে খুব আশায় চোখ পাতে, তবু রোজ শেষ রাতে পথ হারায়। কেউ বলুক কি করে সে মানুষের পরে বুক ভরে রোজ আশায়। আছি বড্ড কাছাকাছি, খানিকটা দূরত্ব প্রয়োজন, নয়তো হয় তোমার আমার মানুষ চেনা মিথ্যে আয়োজন। এটা বোধহয় সৃষ্টির যন্ত্রণা থেকেই তৈরি, তাই তো? একদম। সৃষ্টির যন্ত্রণাটাকেই প্রতিভাত করা একদম, হয়েছে। একদম। রবীন্দ্রনাথ ঠাকুর
বরাবর নিজের জীবন কাহিনীকে বিস্তৃতির অন্তরালে রেখেছিলেন। তিনি কোনো সময় চাননি তার জীবন খুব বেশি প্রতিফলিত হোক। কিন্তু দুর্ভাগ্য আমাদের ভারতবর্ষের যে রবীন্দ্রনাথকে কেন্দ্র করেই আমাদের জীবন কেটে গেছে। রবীন্দ্রনাথ দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি ভারতবর্ষের জনগণ মন অধিনায়ক জয় হে লিখেছেন, আবার লিখেছেন বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের শেষ জীবনটা কিন্তু অত্যন্ত দুঃখের ছিল। রবীন্দ্রনাথ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। শান্তিনিকেতন থেকে কলকাতায় এসেছিলেন। কলকাতায় ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর নীলরতন সরকারের মতো চিকিৎসকরা তার চিকিৎসা করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত তার শেষ কবিতাটি মুখে মুখে বলেছিলেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ আকাশে হে ছলনাময়ী। এই যে রবীন্দ্রনাথের আরতি, এই আরতিটি সেদিন টুকে নিয়েছিলেন সেই সময় উপস্থিত এক মহিলা, এবং রবীন্দ্রনাথের শেষ কবিতা উচ্চারিত হলো। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে যাচ্ছে। শেষের দিকে যাওয়ার পথে শোভনিকের একটি গান। তুমি শেষ করে এত এত সুন্দর বারবার করে শেষ কথা ঘুরে এলো, তো আমার একটা শেষ গান গাইতে ইচ্ছে করছে। অসমীয়া গান, মানে তার বাংলা ভাষা। দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাইজি কোন রঙে বান্ধিছেন ঘর মিছাই দ্বন্দ্ব মাঝে, গোসাইজি কোন রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি, গোসাই কোন রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি, গোসাই কোন রঙে। বান্ধিছেন ঘর মিছাই দ্বন্দ্ব মাঝে, গোসাই কোন রঙে। পাইল না কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রঙে। পাইল না কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রঙে। আর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিবি কোন কালে, গোসাই কোন রঙে। দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি, গোসাই কোন রঙে। খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি, অর্থাৎ একদিন সব কিছুর অবসান হবে, কিন্তু অবসান হন না রবীন্দ্রনাথ ঠাকুর। আজ রবীন্দ্রনাথের জন্মদিনে 25শে বৈশাখে গঙ্গা জলে গঙ্গা পুজো অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমরা উদযাপন করলাম না। বাংলার পালস টিভি আজ এনেছিল শোভনিক দত্তকে,
শোভনিকের সুরের মূর্ছনার মধ্য দিয়ে আজ পালিত হলো রবীন্দ্রনাথের জন্মদিন। রবীন্দ্রনাথ এমনই একজন মানুষ ছিলেন, বিভিন্ন ভাষায় তার অনুবাদ হয়েছে গান। আজ কেরলের এক গৃহবধূ যখন রবীন্দ্রনাথের গান গুনগুন করে গান, তখন বোধহয় আমাদের মনে পড়ে রবীন্দ্রনাথ সার্বজনীন, রবীন্দ্রনাথ বিশ্বজনীন, রবীন্দ্রনাথ বিশ্বকবি। তার একটি কথা বলে আমরা শেষ করব, সেটি হচ্ছে, যেভাবেই ওঠে প্রাণের মাঝে তোমার গানে সবই যে আছে। তাই তো? ঠিক, একদম 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 আজকে তাহলে শেষ করি শোভনিক। একদম। আজকে আমাদের রবীন্দ্র প্রণাম এখানেই শেষ হলো। আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো নয়, আজকে স্বরচিত কিছু গান এবং রবীন্দ্রনাথের যে অনুষঙ্গ তারও কিছু পরিচয় ছিল আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করলাম রবীন্দ্রনাথের কায়দায়, রবীন্দ্রনাথের ভঙ্গিতে। ধন্যবাদ, নমস্কার।